জি স্যার। বুঝতে পারছেন? জি এক্সাক্ট স্যার, ওই বুঝেছি জিনিসের স্যার। মধ্যে রেখে একটা আপনি ঔষধের ডিজাইন করছেন প্যাকেটের, একটা ঔষধের মধ্যে এটা অ্যাপ্লাই করে দেখাবেন একজনকে, দেখেন ঔষধের মধ্যে এটা ট্যাবলেটের মানে পাতাটা কীরকম দেখাচ্ছে, এটা ট্যাবলেটের পাতার ছবি তুলে ওইটার মধ্যে আপনার ডিজাইন অ্যাপ্লাই হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। তো ওই যে ব্যাকগ্রাউন্ডে জি স্যার, ট্যাবলেটের বুঝতে পারছি স্যার। ট্যাবলেটের আবসা আকৃতি থাকবে, এক্সাক্ট বোঝা যায় যে এটা কী হলো। আর এমনি ফ্ল্যাট যদি আপনি ডিজাইনটা একজনকে দিয়ে দেন, সে সুন্দর হইল কি না, আসলে কাগজ যখন আসবে প্যাকেটের মধ্যে কীরকম লাগবে, এটা একটু কনফিউজে থাকেও। ওটাকে আপনি জি প্রিভিউ স্যার। দেখিয়ে দিলেন, যা ঘটবে তা আগেই দেখিয়ে দিলেন একজনকে। তো এটা হচ্ছে মোকআপ। তো স্যার মোকআপটা আমরা আসলে আমরা আপনার ব্যাখ্যা থেকে স্যার আমরা এটা এটা বুঝতে পারি, যেমন এই একটা শার্ট আছে, শার্টের উপরে আমি একটা ডিজাইন এনে দেখালাম যে ভাই এইভাবে জিনিসটা হবে বসালে, এই হ্যাঁ, তাই তো স্যার? সেটাই। তো এই কাজটা অথবা একটা আপনাকে নিজে করতে একটা হবে না। কাঠের আলমিরা আছে, কাঠের আলমিরার উপরে আমি একটা ডিজাইন করে এনে বসালাম, আর মানে যে এটা শেষে যখন ফলাফল আসবে এভাবে হবে ফলাফলটা। জি, এটাই এক্সাক্ট বলছেন স্যার। এরকমই, হ্যাঁ আর এক্সাক্ট এবারে এটাই। বলুন। এটা সুন্দরভাবে উপস্থাপন এরকমও বলা যায়, কিন্তু এটা বললে আবার ক্লিয়ার হয় না। এটা আসলে সুন্দরভাবে জি, আর বুঝেছি স্যার। উপস্থাপন বলতে না না বলে বলতে হবে এক্সাক্ট স্থানের মধ্যে রেখে উপস্থাপন। জি জি স্যার, স্যার। বুঝেছি স্যার। রিয়েল এই দেখাবে আর কি, বিষয়টাকে একটু রিয়েলিস্টিক করে উপস্থাপন করা। তো এই কাজটা আমরা আসলে কিভাবে করব? কায়কোবাদ মান্না বলেন। যারা মোকআপ করছেন আপনারা তো জানা আছে কিভাবে জি করতে স্যার। হয়। জি স্যার। হ্যাঁ, মোকআপটা আমরা করব কিভাবে? মকআপ স্যার বিভিন্ন সাইটে স্যার দেওয়া থাকে স্যার, হ্যাঁ। বিভিন্ন ধরনের মকআপ স্যার হুম। ইউজ করছি স্যার। প্রায় 10টার মতো মকআপ এরকম ইউজ করছি স্যার। হুম। আরো আছে স্যার, অনেক অনেক সাইট আছে স্যার মকআপের স্যার, ভালো ভালো সাইট। হুম। আমার জানা মতে দুই একটি সাইট স্যার জানা আছে স্যার, হুম। আপনার জানা যেগুলো আছে আপনি এগুলোতে ভালো লিঙ্ক ভালো মকআপ পাওয়া যায়। লিঙ্ক দিয়ে দেবেন এর মধ্যে, ফেসবুকে, গ্রাফিক্স গ্যালাক্সিতে। আর আমরা জি যেটা স্যার, মানে অবশ্যই। আপনারা বুঝছেন কিনা জানি না যে মোকআপটা আসলে আপনাকে করতে হবে না, আপনি চয়েস করবেন। বিভিন্ন অনলাইন সার্ভিস আছে, ওয়েবসাইট আছে, ওইখানে গিয়ে আপনি কোন মোকআপটা নেবেন, আপনার কী লেখা আপলোড করবেন, অটোমেটিক হয়ে যাবে। এটার জন্য আসলে শিকার তেমন জটিলতা কিছু নাই। এটা আপনার জি শেখার স্যার। কিছু নাই, এটা আপনি শুধু জানতে হবে কোথায় আছে এবং আপনি রেডিমেড ওখানে পাবেন। ঠিক আছে? জি স্যার, এটাই স্যার। তারপরেও আমরা কোনো একটা ক্লাসে দেখবো, এটা সমস্যা নাই। কারণ সবার তো মেরিট সমান না, সবাই যে দেখেই বুঝবে, অনেকে ঢুকতেও পারবে না হয়তো, কিভাবে আপলোড করতে হবে, কোথায় আপলোড করবে এটাও বুঝবে না। তো আমরা একবার দেখিয়ে দেবো কোনো এক সময়। যাই হোক, আজকে আমরা আসলে যেটা দেখব, আমাদের ইলাস্ট্রেটরের ক্লাস অনুমানিক কয়টা হবে স্যার, ইলাস্ট্রেটরের ক্লাস? এলডিপি হয়েছে কি, এলডিপিটা আসলে অনেক লাক্সারি প্রতিষ্ঠান, বুঝছেন? ওরা টিচারদেরকে দিয়ে দিয়েছে স্বাধীনতা, স্টুডেন্টদের স্বাধীনতা দিয়ে দিয়েছে। স্টুডেন্টরা যদি বলে যে আমরা এই বিষয়ে এতটা ক্লাস করব, ওরা করতে পারে। এটা একটা রিল্যাক্স মানে ট্রেনিং। তো এটা আসলে আমরা ডিসাইড করতে পারি যে আমরা কতটা ক্লাস করব, এটা কেউ আমাদের নির্দিষ্ট করে দিবে এটা আমরা মানতে বাধ্য, এরকম কিছু না। তো যে জন্য হয় কি যে আমরা আমার ইলাস্ট্রেটর কি 2 ক্লাস আমাদের হবে না স্যার? প্রয়োজন অনুযায়ী আমরা করব। যে আমরা যতটা করলে আমাদের সুবিধা হবে দেখবো, আমরা ততটাই করব, বুঝছেন? তো আর তারপরেও আমার যেটা কর্মক্ষেত্রে মনে স্যার হয় ইলাস্ট্রেটরটা যে প্রথম আমাদের আছে। ইলাস্ট্রেটরে 6টা ক্লাস করলেই হবে, জি আচ্ছা স্যার। এর বেশি করা লাগবে না। কারণ ইলাস্ট্রেটরের সাথে ফটোশপের অনেক মিল, তো তো জি ওখানে জি। যখন আমরা যাব 50% এমনিতেই আমাদের কমন হয়ে যাবে ফটোশপের সাথে। বাকি 50% আমরা কথা বলবো, এবং এটা কথা বলার সময় যেহেতু আমরা ফটোশপের তুলনা করার সুযোগ থাকবে আমাদের, এটা আমরা সহজে বুঝে নেব। এটার জন্য আমাদের দীর্ঘক্ষণ কথা বলতে হবে না। তবে এক্সপার্ট হওয়া আলাদা বিষয়, এক্সপার্ট হতে গেলে আপনার অনেক দিন লাগবে, বুঝছেন? তো আপনার কি অ্যাটেন্ডেন্স পাইছেন সবাই? জি স্যার, জি দিয়ে স্যার, দিলাম। পাইছি স্যার এবং দিয়া দিছি স্যার, অ্যাটেন্ডেন্স দিয়ে জি দিয়েছি স্যার। স্যার। আচ্ছা, তো আমি প্রেজেন্ট শেয়ারে যাচ্ছি। আমি মূলত আজকে আপনাদের একটা মোটামুটি ইন্টারেস্টিং একটা বিষয়ে দেখাবো। স্যার আমাদের আজকে ক্লাস কত নম্বর ক্লাস স্যার? হ্যাঁ, আপনি কি 15 অ্যাটেন্ডেন্স দেন না? অ্যাটেন্ডেন্স 32। দিলেই তো পেয়ে যেতেন। স্যার এখানে দেওয়া 32 নম্বর ক্লাস।
হ্যাঁ আজকে তো 32 33 নম্বর নাম্বার ক্লাস বত্রিশ ছিল। না, স্যার তো আজকে তো 33। বিভাগে 32 নাম্বার ছিল। জি স্যার। আজকে তো আমি 33 নাম্বার ক্লাস হওয়ার কথা স্যার। আমি দেখি ভুল করে ফেলছি নাকি, আমার সামনে ওপেন করা আছে, আমি ঢুকতেছি। 33ই তো দিলাম, আপনারা কি 32 পাচ্ছেন? 32 পাইছি স্যার। 32 পাইছি তো স্যার। স্যার 32 ছিল। আচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ প্রশ্নটা ছিল 32-এর, প্রশ্নের মধ্যে ভুল করছি আমি। লেখাতে 32 ছিল স্যার, ঠিক আছে, হ্যাঁ 33 প্রশ্নের মধ্যে, লেখা কিন্তু ক্লাস উচিত ঠিকই ছিল। কাউন্ট হয়েছে এখানে 33, আমি জি স্যার। 33 করে নিছি, এখন আপনারা 33ই দেখবেন। আপনাদের আজকে আমরা একটা ছোটো প্রজেক্ট দেখব, ইন্টারেস্টিং এই এই জিনিসটা। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ছবিটা জি আসেনি। স্যার। কোনো লেটারের মধ্যে আপনি আগুনের যে যে ব্যাপারটা আছে এটা আপনি নিয়ে আসতে পারেন চাইলে, বুঝছেন? এই যে আমি করছি, এটা কেউ পারেন? হ্যালো, আমি আগুনের এইটা পারি না স্যার, তবে অন্য দুই একটি জিনিস পারি স্যার। পেইন্ট টেক্সট পারি স্যার, তবে আগুনের এটা পারি না স্যার। আগুনটা বিপজ্জনক, বুঝছেন? এটা আপনি না পারাই ভালো। জি স্যার, এটা রিস্ক হয়ে যায়, কি বলেন? তবুও স্যার শেখার আগ্রহ আছে স্যার। না এটা এমনি বললাম, আগুন তো আসলে এখানে তো আর আগুন না, এটা তো ঠান্ডাই, আপনি হাত দিতে পারেন, হাত পুড়বে না। আর ওয়ালপেপারটা দেখছেন? নাইস। অনেক সুন্দর স্যার। হ্যাঁ এই ধরনের বাড়ি পাইলে আপনি আপনার মানে অসাধারণ একটা বাড়ি। অনেক ইনোভেটিভ। জি স্যার। জি স্যার। আচ্ছা আমরা গ্লোবাল লাইটটা প্রথমে আমরা ক্লিয়ার করে নিই, গ্লোবাল লাইট বলতে আমরা কি বুঝি? আচ্ছা আমরা নতুন ফাইলে যাই। আমরা যখন কোনো অবজেক্টের মধ্যে, বুঝছেন, শ্যাডো ব্যবহার করি, তো যদি আমরা শ্যাডো ব্যবহার করি, ধরেন একটা অবজেক্টের শ্যাডো আপনি দিলেন ডান দিকে, আরেকটার আপনি যদি দেন বাম দিকে, লজিক্যালি কি হয় যে একই স্থানের মধ্যে দুই দিকে তো আলো পড়তে মানে শ্যাডো পড়তে পারে না, ঠিক না? সবই একদিকে হতে হবে, এটাই তো লজিক। জি। জি স্যার। তো কিছু কিছু ক্ষেত্রে যদি আপনি গ্লোবাল লাইট মেনটেন না করেন, তাহলে হবে কি আপনার এক একটা মানে অবজেক্টসের আলো এক এক দিকে চলে যাবে। তো এই জন্য আমরা গ্লোবাল লাইটটার রাইট চিহ্ন রাখি, রাখলে কি হয়, যেদিকেই আপনি আলো দিবেন সব অবজেক্টের আলো একদিকেই হবে। বুঝতে পারছেন? আমরা এক্সাম্পল হিসাবে দেখব। আমরা তো এই অবজেক্টগুলোর মধ্যে শ্যাডো ব্যবহার করতে পারি, ঠিক না? জি স্যার। লেয়ার এফেক্টসের ক্লাস দেখছি আমরা কতদিন। কোথায় আমরা তো শ্যাডো হচ্ছে এখানে।
বুঝতে যাচ্ছে, শ্যাডো কিন্তু এখানে ধরে মুভ করা যায়, এটা কি আপনারা জানেন? এই বক্স রেখেও ভিতরে এসে শ্যাডোটাকে ইচ্ছা মতো চেঞ্জ করা যায়। আমরা এটাতে যাই এখন, গিয়ে আরেকটা শ্যাডো ইউজ করি। ড্রপ শ্যাডো দেখেন স্বয়ংক্রিয়ভাবে এটা এদিকে আসছে, ঠিক না? দুইটাই। এটা কেন হয়েছে? যে এখানে গ্লোবাল লাইট রাইট চিহ্ন দেওয়া আছে এবং এটা সূর্য কোন দিকে আছে দেখাচ্ছে, 148 ডিগ্রিতে সূর্য আছে, 148 ডিগ্রির ঠিক বিপরীতে আলোটা আমাদের আসছে। এই আলোর কোনটা কি আপনাকে এখানে আপনি বলে দিতে পারেন কি হবে। 90 ডিগ্রি দিতে পারেন, এটা হচ্ছে 90 ডিগ্রি। 45 ডিগ্রি দিলে কর্নারের মধ্যে আসবে 45, বুঝতে পারছেন? তো যদি আপনি এটা উঠিয়ে ফেলেন তখন আপনি এখানে যা দেবেন ওইটাই শুধু হবে, অন্যটার মধ্যে এটা হবে না। দেখেন একটা হচ্ছে বাম দিকে, একটা হচ্ছে নিচে। যদি আপনি ভিন্ন ভিন্ন শেডো ব্যবহার করতে চান তাহলে গ্লোবাল লাইটের সিলেকশনটা উঠিয়ে দিতে হবে। আর যদি আপনি সব আলো একইভাবে ব্যবহার করতে চান গ্লোবাল লাইটটা ব্যবহার করবেন। তখন যতটা লেয়ারের মধ্যেই কাজ হোক না কেন প্রত্যেক লেয়ারে এটা এফেক্ট হবে, অল লেয়ারে, বুঝতে পারছেন? এই দুইটা তো আলাদা আলাদা লেয়ার, প্রত্যেকটা অবজেক্ট কিন্তু আলাদা লেয়ার, এটা একই না। হ্যাঁ, তাইলে আমরা মোটামুটি বুঝছি। আরেকটা বিষয় বলি আপনাদের, এই লেয়ার এফেক্টসের মধ্যে অনেক গভীর কাজ আছে, বুঝছেন? তো আপনাদের উচিত লেয়ার এফেক্টস নিয়ে সময় দেওয়া। একটা ছবির মধ্যে অনেকক্ষণ বসে আপনি লেয়ার এফেক্টস দিয়ে আপনার ইচ্ছে মতো কাজ করা। তো ইচ্ছে মতো যখন আপনি কাজ করবেন আপনি অনেক জিনিস বুঝবেন যে কীভাবে হচ্ছে। 19-এর মধ্যে লেয়ার এফেক্টসে নতুন অনেক বিষয় আছে যেগুলো আগে ছিল না। তো এটা আপনি ইউজ করেন, প্রত্যেকটার মধ্যে অনেকগুলা সেটিং, প্রত্যেক একটার মধ্যে অনেকগুলা সেটিং, ঠিক না? তো সবগুলো আপনি কভার করবেন কেন? আসলে যখনই আপনি অনলাইন আর্নিংয়ে যাবেন, কাজে যাবেন ফটোর, দেখবেন ম্যাক্সিমাম সময় আপনার লেয়ার এফেক্টে থাকতে হচ্ছে, বুঝতে পারছেন? লেয়ার এফেক্ট নিয়েই বেশিরভাগ কাজ। তো এই জায়গার মধ্যে আপনার দক্ষতা থাকতে হবে, যেহেতু এখানে প্রচুর কাজ করা হয়, বুঝতে পারছেন? লেয়ার এফেক্ট নিয়ে আপনি স্টাডিও করতে পারেন, ইউটিউবে যেতে পারেন, শুধু লেয়ার এফেক্ট নিয়ে আপনি কিছু টিউটোরিয়াল দেখতে পারেন দক্ষ হওয়ার জন্য, বুঝছেন? আমি যা আপনাদের বলতেছি তার মানে এটা না যে আমি সব কিছু বলে দিচ্ছি আপনাকে, কিংবা এর বাইরে আরও ভালো কিছু নাই। এটা হয় কি, আমাদের তো লিমিটেশন আছে। যত আমরা রিল্যাক্স থাকি তারপরে আমরা তো 100টা ক্লাস করতে পারবো না। যে জন্য আমরা কি করি, একটা উইন্ডো আপনাকে দেখাইলাম, কিছু বিচ্ছিন্নভাবে কিছু বিষয়ে দেখাইলাম, এরপরে যেটা করতে হবে আপনি আপনার মাধ্যমে এটাকে আপনি দক্ষ হতে। ফটোশপ আসলে ফটো সায়েন্স বলা হয়, বুঝছেন? যখন অ্যাডভান্সে চলে যাবেন দেখবেন ফটো সায়েন্স, ডিজাইনের যে সায়েন্স আছে এখানে একটা বিজ্ঞান কাজ করে। যত আগাবেন আপনি দেখবেন এখানে কত সূক্ষ্ম অতি সূক্ষ্ম কাজ আছে, ভ্যালুগুলা কীভাবে চেঞ্জ করা হয় ম্যাথমেটিক্যালি। তো এজন্য আসলে আমরা ক্লাসে এগুলো শিখতে পারবো না। ক্লাস হচ্ছে আপনাকে উইন্ডোগুলো আমরা পরিচয় করিয়ে দেব, এক্সপার্ট হতে হবে আপনাকে সময় দিয়ে। ফটোশপ কিন্তু এত ব্যাপক একটা বিষয়, আমরা এরকমও বলি যে আপনি যা কিছু দেখেন সবই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। আপনি একটা সিগারেটের প্যাকেট দেখেন, এটাও গ্রাফিক্স ডিজাইন। আবার আপনি একটা বিষের বোতলে যান, ওই বোতলের মধ্যেও গ্রাফিক্স ডিজাইনের কাজ আছে, ঠিক না? আপনি যেখানেই যাবেন, একটা আতরের প্যাকেট, ওখানেও গ্রাফিক্স ডিজাইন। মানে এত ব্যতিক্রম বিষয়গুলোর মধ্যে গ্রাফিক্স ডিজাইনের ব্যবহার আছে যে আপনি চিন্তা করতে পারেন না গ্রাফিক্স ডিজাইন ছাড়া কোনো কিছু। আমরা শার্ট প্যান্ট যা কিছু পরি, যা কিছু আমরা প্রোডাক্ট তৈরি করি, মানুষের তৈরি সব কিছুর মধ্যে গ্রাফিক্স ডিজাইন আছে, ঠিক না? এটা একটা সর্বগ্রাসী একটা বিষয়, যে জন্য এটা আপনি খুব সহজে আয়ত্তে নিয়ে নেবেন এরকম চিন্তা করা ঠিক না। আর আমাদের আর্নিংয়ের বিষয়ে অনেকের ব্যস্ততা থাকে যে আমি আর্নিংয়ে চলে যাব। তো তাদের জন্য আমাদের যে লেসন হচ্ছে যে আমরা অনেক দিন আর্নিং করছি, আমি কিংবা আমাদের আরও যে ট্রেনাররা আছে অনেকে যারা অভিজ্ঞ, আমরা অনেক দিন আর্নিং করে আমরা যে জিনিসটা সিদ্ধান্তে পৌঁছেছি যে এখানে যারা প্রস্তুতি না নিয়ে আসে তারা বেশি দিন এখানে থাকে না, ফিরে যায়। তো আপনি যদি ফিরে যাওয়ার জন্য ঢুকতে চান তাহলে এখনই আপনি ঢুকে যেতে পারেন।
আমাদের কোনো সমস্যা নাই। এটা আমরা অভিজ্ঞতা থেকে আপনাকে বললাম, কারণ আপনি গিয়ে 2 বছর থেকে ফিরে যাওয়ার আগে আমরা এটা দেখছি অনেকের যে ফিরে যাওয়া। তো এজন্য আপনি যদি এই ইতিহাস থেকে শিক্ষা না নেন তাহলে তো আপনাকে শিখাবে কে, ঠিক না? ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে কি জানেন? কে বলতে পারেন? নুরুদ্দিন ভাই। ভুল থেকে শিক্ষা নেওয়া স্যার। না, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এই যে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না, নিলে একই ভুল আমার আবার করতো না, গাড়ি আওয়াজ ছিল, স্যার, বুঝছেন? বেশি, স্যার। মনে করেন আজকে একজন শাসক আসছে, সে ডিক্টেটরশিপ এতটুকু করতো না যদি সেই ইতিহাস থেকে শিক্ষা নিত যে এই ডিক্টেটরদের ইতিহাসে কি হয়েছে। জি ওদের স্যার, আজ জি স্যার। মানে ওদের নামই নাই ইতিহাসের মধ্যে, ইতিহাস ওদের মানে ছুঁড়ে ফেলে দিছে। অথচ ওদের সময় ওরা এত প্রতাপশালী ছিল যে ঘুম থেকে উঠে বাচ্চা ওদের নাম নিতে হয়েছে, কিন্তু ইতিহাস ওদের ছুঁড়ে ফেলে দিছে। এটা হচ্ছে ইতিহাসের শিক্ষা, কিন্তু এটা দেখে আরেকজন ডিক্টেটর এই কোনো শিক্ষা নেয় না। এটাই হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, যে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না। যদি নিত তাহলে এই সমস্যাগুলো হইতো না, একই সমস্যা বারবার মানুষ পড়তো না, বুঝছেন? একই ভুল জি স্যার। ছেলে করছে, তার ছেলেও আবার করতো না, যদি সে ইতিহাস থেকে বাবার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিত, ঠিক না? কিন্তু এটাই হচ্ছে ইতিহাসের সব চরম শিক্ষা, যে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না। সে মনে করে সে ব্যতিক্রম, বুঝছেন? সবাই কি মনে করে যে আমি অন্য ডিক্টেটররা স্বৈরশাসকরা মানে পারে নাই, কিন্তু আমি ব্যতিক্রম, আমি পারবো, বুঝতে পারছেন? তো এই জন্য কী করে, সেই ইতিহাসটাকে সে ছুঁড়ে ফেলে দেয় প্রথমে। সে মনে করে ইতিহাস সে তৈরি করবে, কিন্তু একসময় কী করে, ইতিহাসে তাকে ছুঁড়ে ফেলে দেয়। কারণ তার তো তখন কোনো ক্ষমতা নাই। আজ থেকে 500 বছর আগে যে শাসক ছিল তার কি এখন ইতিহাস লেখার কোনো ক্ষমতা আছে? না স্যার। এখন মানুষ লিখবে, যারা লিখবে তারা তো ওই সময়ের সাথে কোনো স্বার্থ সংশ্লিষ্ট নাই, ওরা নির্মোহভাবে লিখবে। তো নির্মোহভাবে লিখতে গিয়ে কি করবে, ওইখানে যারা অপ্রয়োজনীয় ওদের লিখবে না, ওদের কথা ওরা লিখবেই না। যারা 5-10 বছর যন্ত্রণা দিছে মানুষকে, ওদের কথা ওরা ইতিহাসে লিখবেই না, কিংবা 2 লাইনে শেষ করে দেবে, বুঝতে পারছেন? জি স্যার। এই হচ্ছে ইতিহাসের শিক্ষা। যাই হোক, আমরা এই প্রসঙ্গ থেকে চলে আসি। তাহলে এটা আমরা বুঝছি, ঠিক আছে, গ্লোবাল লাইট কি। জি স্যার। তো আমরা আজকে দেখবো, আমরা আসলে আজকে ফটোশপ শেষ করে দেবো, তো সিরিয়াল ক্লাস শেষ করে দেব, ধারাবাহিক ক্লাসটা আমরা শেষ করে দেব। আগামী ক্লাসটাকে আমরা আপনাদের কিছু ছবি আমি দেব বিফোর আফটার দেখিয়ে, বুঝছেন? যে এই ছবিটা এরকম ছিল, এরকম করা হয়েছে, আপনিও করেন, আপনাদের দিয়ে দেওয়া হবে। বিফোর আফটার 2টা ছবি দিয়ে দেওয়া হবে, আপনাকে ওটা দেখে দেখে আপনাকে করতে হবে। জি স্যার। আমরা ভালো হবে। জেপিজি দিয়ে দিলাম, ওখানে তো আপনি লেয়ার দেখবেন না, কিভাবে হয়েছে ঘটনাটা বুঝবেন না, আপনাকে দেখে বুঝতে হবে কিভাবে করলাম, ঠিক আছে? জি স্যার। তো আমরা কয়েকটা প্রজেক্ট করব, এবং এই প্রজেক্টের সাথে সাথে আমরা ফাইবারে অ্যাকাউন্ট খোলা শুরু করে দেব। আমরা তো অনেক সবাইকে তো আমরা একসাথে খুলে ফেলতে পারবো না, দিতে পারবো না। আমরা একজনকে টার্গেট করব, করে তার দিয়ে শুরু করব, তারপরে আরেকজন, এভাবে আমরা একজন করে একজনকে খুলে দেওয়া মানে কি, সবাই দেখে ফেললো কীভাবে খুলতে হবে, ঠিক না? গিগটা কীভাবে রেডি করতে হবে, প্রোফাইলটা কীভাবে মডিফাই করতে হবে। আপনাদের গিগের ফার্স্ট পেজের জন্য আমরা 2ভাবে কাজ করতে পারি। প্রচ্ছদ যেটাকে বলে, আকর্ষণীয়ভাবে একটা ছবিকে আপনি ডিজাইন করবেন, করে ওইটার মধ্যে লিখবেন যে আমি এই কাজ স্পেশালিস্ট, লিখে ওইটা আপনার গিগের ফন্ট হিসাবে রাখলেন। আপনি গিগের ফন্টের মধ্যে রাখতে পারেন আরেক ধরনের এফেক্টস আছে, ভিডিও, এটাকে বলে কি স্ক্রেবেল নাকি এরকম একটা কথা আছে, মানে অ্যানিমেশন রাখতে পারেন নাকি আপনি, ছোটোখাটো অ্যানিমেশন দিয়ে, দেখছেন না, কলম দিয়ে লিখে প্রেজেন্ট করে, এটা ছোটো একটা সফটওয়্যার আছে, এগুলো দিয়ে করা যায়, এটা আমার কাছে জি স্যার, আছে। হ্যাঁ। হ্যাঁ, তো আমরা প্রচ্ছদকে আকর্ষণীয় করার জন্য আঁকি। তো আমরা জি এইভাবে একটা পারফেক্ট গিগ কীভাবে তৈরি করতে হয় এবং প্রোফাইলটা কিভাবে মেনটেন করতে হয়, প্রথমে তৈরি করতে হয়, এই 2টা জিনিস নিয়ে আমরা কথা বলবো। আমরা মূলত ফটোশপের আরও একটা প্রজেক্ট করব, জাস্ট প্রজেক্ট, যেহেতু প্রজেক্ট আমরা শুরু করি নাই, প্রথম দিনই প্রজেক্টের সাথে আরেকটা বিষয় ঢুকিয়ে দিলে একটু সমস্যা হবে। তো জি স্যার। যে জন্য
আগামী ক্লাসে আমরা ফটোশপের প্রজেক্ট নিয়ে কথা বলবো, প্রজেক্ট আমরা কিভাবে করব, কি বিষয়ে আসো এটা নিয়ে। এরপরেই কিন্তু আমরা ফাইবারে চলে যাব, বুঝতে পারছেন? তবে প্রজেক্ট চলবে, প্রজেক্ট বন্ধ করে ফাইবারে আমরা থাকবো না। প্রজেক্ট তো আপনারা সবাই করবেন, ক্লাসে আমরা 50-50 রাখবো, প্রজেক্ট নিয়ে আলোচনা করব কার কী সমস্যা হয়েছে, আর ফাইবার নিয়েও আলোচনা করব, দুটো আমরা একসাথে রান করব, বুঝতে পারছেন? ওকে স্যার, ভালো হবে। হ্যাঁ, এটা হয়তো হতে পারে যে শুরুতে আমরা প্রজেক্ট নিয়ে কথা বলবো আধা ঘন্টা 40 মিনিট, এরপরে আমরা ফাইবার নিয়ে কথা বলবো আরও 40 মিনিট, দুটাই। ওকে যারা একটু দেরিতে ঢুকলো হয়তো প্রজেক্টের ক্লাস মিস হইলো, কিন্তু এই ফাইবারের বিষয়টা পাইলো। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের 2 ব্যাচ মিলিয়ে 4 ব্যাচ মিলিয়ে যদি 18 জন হয়, তাহলে আমাদের যেটা হয় যে আমরা যদি জি স্যার, সেটাই। স্যার আপনি, হ্যাঁ, তাহলে কিছু বন্ধু আছে স্যার, এটা দৌড়বে স্যার, ছাড়বে না যে তুমি হঠাৎ চলে গেলে কেন। তো এটা তো পরের বিষয়, আপনার সময় তো আপনি চলে আসতে পারেন, বুঝছেন? ভার্চুয়াল তার খুঁজে বের করবে স্যার যে এ আসলে করে থাকি, আমাদের মিশনার হঠাৎ চলে গেল, মানে কি এর কি একটা স্বার্থ আছে। শুনেন, আপনাকে আরেকটা এক্সাম্পল দিতে পারি আমি, যেটা হচ্ছে আমি এটা আমার অনেককেই এটা বলি যে এই ভার্চুয়াল লাইফ আমাদের এরকম একটা স্বাধীনতা দিছে যে আমি যদি চাই না, আপনি জোর করে আমার সাথে কথা বলতে পারবেন না, আপনি যেই হন না কেন, জি স্যার, বুঝছেন? জি স্যার। এটা আসলে আমি অনেক সময় কি বলি জানেন, আমার ওয়াইফকে বলি, আমি যখন বাইরে থাকি, উনি তো ওনার সবার তো ওয়াইফের কিংবা হাজব্যান্ডের একে অন্যের প্রতি অধিকার থাকে, তো উনি যখন ফোন করে আমি বলি যে এখন আমি রেখে দেবো, আমি কেটে দিই, তো উনি আসে বলে কাটলা কেন, বলে এটা আমার অধিকার, মানে এখানে আমার প্রযুক্তি ক্ষমতা দিছে কাটার। হয়তো সরাসরি থাকলে আমি কথা বন্ধ করতে পারতাম না, শুনতে বাধ্য হতাম, ঠিক না? কিন্তু প্রযুক্তি আমাদের এই ক্ষমতাটা দিছে যে চাইলেই আমি আপনার কথা না শুনতে পারি, আপনি যাই হন না কেন, ঠিক জি না? স্যার, জি স্যার। তো এই ক্ষমতাটার আপনি ব্যবহার করা শিখতে হবে, বুঝছেন? আপনাকে একটা ক্ষমতা দেওয়া হইলো, আপনি যদি এটা ব্যবহার করা না জানেন তাহলে তো হবে না। তো এটা আমি ব্যবহার করি, বুঝছেন? আমি প্রায়ই এটা ব্যবহার করি, এবং কেউ যখন আমাকে প্রশ্ন করে আমি এই অ্যান্সারটাই দিই যে প্রযুক্তি আমাকে এই স্বাধীনতা দিছে যে আপনার স্যার, কখন- আপনার স্যার যে কোনো কথার মধ্যে স্যার আপনার যুক্তিটা থাকে স্যার। না, এটা আসলে আমি করি, তো আমি এটা প্রয়োগ করি, বুঝছেন? যে কেউ আমাকে এটা নিয়ে জিজ্ঞেস করে আপনি কেটে দিলেন কেন, কিংবা আপনি ফোন ধরলেন না কেন, আমি বলি যে এটা তো আসলে আমার প্রযুক্তি ক্ষমতাটা দিছে না ধরার, এই জন্য আমি দৌড়ি নাই। কারণ আপনার প্রয়োজনে আপনি আমাকে ফোন দিছেন, আমার প্রয়োজনটা তো দেখতে হবে, জি স্যার। এই আর কি। তো এটা সমস্যা না, এটা মানে এই না যে কাউকে আপনি অবহেলা করেন, এটা না। এটা হচ্ছে যে আপনাকেও আরেকজন রেসপেক্ট করে কি না, এটা আপনাকে দেখতে হবে। আপনার কাজের সময় সে আপনাকে জোর করে কথা বলাবে, এর মানে হচ্ছে কি সে আপনাকে রেসপেক্ট দিচ্ছে না, তাহলে তো আপনিও ওকে দেবেন না, আপনিও ওর কথার মধ্যে কেটে দিবেন, ঠিক না? জি স্যার। তো যাই হোক, আমরা কমে যাচ্ছি, আমাদের স্টুডেন্ট যত সময় যাচ্ছে কমে যাচ্ছে, এর কারণ কি বুঝতে পারতেছি না, টাইম মনে হয় শেষ নাকি? আচ্ছা, এখন আমরা যাচ্ছি, আমরা যদি ফিল্টারের মধ্যে ঢুকি, কোথায় আমাদের লেয়ার, কোথায় ফিল্টারে ঢুকলে আমরা এখানে যে বিষয়গুলো পাই, এগুলো আসলে আমাদের অধিকাংশ সবাই আমার মনে হয় আপনারা দেখছেন, এক্সপেরিমেন্ট করে দেখছেন, এগুলা আলোচনা করার সময় নষ্ট করার প্রয়োজন নাই, কি বলেন? স্পেশাল কিছু থাকলে দেখান স্যার। হ্যাঁ, আমি বিচ্ছিন্নভাবে কিছু স্পেশাল দেখাবো, এটাই বলছি। ধারাবাহিকভাবে সব কিছু দেখাবো না, কারণ এগুলা আমরা ধরে নিচ্ছি আপনারা সবাই ঢুকছেন, কিছু না কিছু দেখছেন, এটা নিয়ে আমাদের এত কথা বলার প্রয়োজনে আমরা বিচ্ছিন্ন কিছু জিনিস দেখাবো। যেভাবে আমরা দেখছি লিকুইফাইটা দেখছি, কিন্তু আর কিছু দেখি নাই কিন্তু এখানে। তো আমরা আজকে আমরা আসলে যেটা দেখব যে এই জায়গার মধ্যে আপনি দেখেন, এই রেন্ডারের মধ্যে কিছু কাজ দেখব আমরা। রেন্ডার, আপনারা কি এখানে যে লাইটিং এফেক্টস আছে, এটা কি কেউ প্রয়োগ করে দেখছেন? লাইটিং এফেক্টস, সূর্যের আলোতে এইটা কি স্যার? সূর্যের আলো না, আমার তো সূর্যের ওতে- আলো না, এটা লাইটিং এফেক্ট হচ্ছে কি যে কোনো লেখার মধ্যে কিংবা ছবির মধ্যে আপনি একটা লাইটের এফেক্টস দেবেন।
আচ্ছা, এটা আমরা প্রথমে দেখি, তারপরে আমরা একবারে শেষেরটা দেখার পরে একবারে প্রথমটা দেখবো। ফ্লেমটাই হচ্ছে আগুন লাগানোর ব্যাপারটা। জি স্যার, আমরা দেখি স্যার তাহলে স্যার। হ্যাঁ, লাইটিং এফেক্টটা যদি আমরা দেখতে চাই, আমরা একটা ছবি নিয়ে আসতে পারি, বেস্ট হবে। কিংবা আমরা প্রথমে একটা লেখার মধ্যে দেখি, আমরা একটা টেক্সট নিয়ে নেই। এই দুটো আমরা কেটে ফেলি, এটা দরকার নাই। এই যে আমাদের লেখাটা আছে, আমরা যদি এখন কি করছেন স্যার, স্মার্ট লেয়ার নাকি? হ্যাঁ, এটা আসলে স্মার্ট অবজেক্টে চলে গেছে, অটোমেটিকলি এটা আসছে। এটা আমি আসলে ওকে দিছি শুধু, আর কিছু না। এটা আমরা দেখবো, সমস্যা নেই, জটিল কিছু না। তো এখানে আপনি দেখেন স্টার্টিংয়ে যেটা আছে, জাস্ট হচ্ছে স্পটলাইট হচ্ছে পয়েন্ট। আর আপনি লাইটিংয়ের বিভিন্ন ধরন আছে, অনেকগুলা লাইট আছে, আমরা স্পটেই রাখি আপাতত। এটার মধ্যে আপনি মডিফাই করতে পারেন। এটা কিভাবে আপনি ফোকাস করবেন, কিংবা এটার সাইজ ঠিক করা, ফোকাসটাকে স্থানান্তর কিংবা এটাকে লম্বা করা, এটা আপনি এখান থেকেও করতে পারেন, লাইভও করতে পারেন। স্প্রেডটা কতটুকু হবে বুঝছেন, লম্বাটা কতটুকু হবে। জি স্যার, বুঝতে পারছি। তারপরে আপনি কালারের কাজ করতে পারেন। এখানেও আপনি কালার এফেক্ট দিতে পারেন, ডিফারেন্ট ডিফারেন্ট কালার ব্যবহার করতে পারেন। এই কালারটা আসলে এখানে ওইভাবে দেখাচ্ছে না। আর আমার এখানে ফিল্টারটা ইনএক্টিভ দেখাচ্ছে। মানে কাজই করতেছেন আপনার ফিল্টারে। না, ইনএক্টিভ। লাইটিং এর ক্লাউড আছে, ডিফারেন্ট ক্লাউড আছে, ড্যান্স প্লেয়ার আছে, আর বাকিগুলো ইনএক্টিভ। একটা আমরা লেখা একবার নিয়েছিলাম। তাইলে আমরা ইয়ে থেকে যাই, প্রথম থেকে যাই, আবার দেখেন। জি স্যার, এই যে আপনার সবগুলো অ্যাক্টিভ, আমার তো ইনএক্টিভ দেখাচ্ছে। আপনাকে এটাতে আসলে আপনি ওই যে স্মার্ট অবজেক্টে যায় আর কি, এটা আর কিছু না। এই তো এখানে আপনার ছবির মধ্যে এটা আসলে আমরা প্রয়োগ করলে আরও আকর্ষণীয় দেখাবে। আর এখানে স্পটলাইট, লাইট অনেকগুলা থাকার কথা বুঝছেন। আমার এগুলো ইনএক্টিভ। এটা বেস্ট হবে আমরা ছবির মধ্যে আমরা প্রয়োগ করি এটা বুঝছেন। ছবি আমরা আরও ভালোভাবে দেখব, বাইরের এফেক্টটা এখানে Okay, দেখা sir. যায় না। এখানে দেখেন আপনি, এটা অনেক আকর্ষণীয়ভাবে এখানে বোঝা যায়। জি স্যার। কোথায় রাখবেন কিংবা সাইজ কি হবে আপনি ছোটো বড়ো করতে পারেন।
লম্বাটেও করতে পারেন আপনি ডিমের মতো। জি স্যার। এই হচ্ছে আমাদের লাইট এফেক্টের কাজ, যে আপনি ফোকাসটা রাখলেন এক জায়গায়, রেখে আপনি বাকিগুলা, এটা হচ্ছে আপনার ফোকাস এরিয়া। আপনি অক্ষতে দেন, এই যে ছবিটা আসছে, এটা আসলে স্পটলাইট। আপনি এভাবে একটা ছবির মধ্যে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডটাকে স্বয়ংক্রিয়ভাবে ইয়ে করে দিলেন, আপনি বন্ধ করে দিলেন। তো এটার মধ্যে আসলে অনেক কাজ আছে। লাইটিংয়ে অনেকগুলা লাইট আনা যায়, কিন্তু এখানে আমি একটা জিনিস পাচ্ছি না খুঁজে। যাই হোক, স্পটলাইটের পরে যেটা আছে, পয়েন্ট আছে একটা, আর আরেকটা কি আছে, স্পটলাইটটা আসলে বেশি ব্যবহার করা হয় অন্ধকার করার, ওইদিকে নিলে ওরকম হয় আর কি। এগুলো আসলে প্রয়োজন নাই বেশি, আমরা ওইটাই যেটা দেখছি। স্পটলাইটের কাজ এটা। কিছু অংশ আলো, কিছু অংশ অন্ধকার, বুঝছেন? গ্লোবের মতো কাজটা করে। গ্লোব, সূর্যটা কোন দিকে আছে এটা আপনি ঠিক করবেন। যেমন মাথার উপরে সূর্য আছে, কিংবা এইদিকে আছে, কিংবা সূর্য যখন অস্ত যাচ্ছে নিচ দিকে, এই যে এই বিষয়টা, আর ওটা লম্বা করবেন যখন, ওইটা এফেক্ট বেশি আসবে। জি স্যার। যাই হোক, আর এই বিষয়টা এখানেও আছে, এখানে কিছু কাস্টমের মধ্যে আছে। হ্যাঁ, এটাই আসলে আমি খুঁজাচ্ছিলাম। আমি আসলে 14-এ এটা আমি মূলত 14-এর উপরে এটাতে বেশি দক্ষ ছিলাম। 19 আমি ওইভাবে প্র্যাকটিস করি না। আমি যে জিনিসটা খুঁজছিলাম এখন পেয়ে গেছি, যেটা হচ্ছে যে আমরা লাইট অনেকগুলা করে ফেলতে পারি, একাধিক লাইট আমরা এখান থেকে করব। জি স্যার। আমরা একটু একটু করে দেখি। ধরেন হচ্ছে 5 লাইট, এখানে 5টা লাইট হয়ে গেছে, এটা নিচ থেকে আসছে। এটা আপনি উপর দিকেও নিতে পারতেন, 5 লাইট আপ না দিয়ে 5 লাইট ডাউন। ডাউন, হ্যাঁ, উপর থেকে নিচে নামবে। ডাউনে ডাউন দেন স্যার, ডাউন। হ্যাঁ, ডাউন, হ্যাঁ। এটা কি হইল, আসলো না কেন? হ্যাঁ, এগুলো আসলে প্রত্যেকটাকে আপনি প্লেসিং করতে পারেন ইচ্ছে মতো, কোথায় হবে কিংবা এটার সাইজ কী হবে একটু ছোটো করে দেখেন আপনি। এটা আসলে 50% চলে গেছে, আপনি এটাকে চাইলে ছোটো করে আপনি ওই জায়গায় নিয়ে দেখেন। জি স্যার। আপনি চাইলে এগুলো কেটে দিতে পারেন, এগুলো কেটে এখানে লাইটগুলো চলে আসছে। ওখানে আমি ক্লিক করছিলাম না আগে যে এই লাইটগুলো কোথায়, তো এটা এই ফিচারটা আসলে 19-এর উপরে নিয়ে আসছে রিসেন্ট, আগে ছিল না এরকম। তো আমরা প্রত্যেকটা লাইটকে ফোকাস করি, এরপরে আপনি কতটুকু এটা করবেন এই বিন্দুতে ধরে মডিফাই করে আপনি প্লেসিং করতে পারেন। এটা কোন দিকে ফোকাস দেবেন, অ্যাঙ্গেল চেঞ্জ করা, বুঝতে পারছেন? জি স্যার। ছোটো বড়ো করা, এই কাজটা আপনি ইচ্ছে মতো এখানে মেনটেন করে দিয়ে দিতে পারেন। তো এটা আপনি ওকে দিয়ে একবার দেখেন কি হচ্ছে। এই যে আমাদের ছবিটা এরকম ফোকাস চলে আসে আর কি। এটা আসলে আমরা বেশি বড় করে দিয়ে দিছি, একটু হালকা রাখলে হয় কি আরও স্পষ্ট থাকবে। এটা আপনি একটা রেস্টুরেন্টের মধ্যে যদি আলোটাকে এভাবে ম্যানিপুলেশন করে দেন, ধরেন একটা রেস্টুরেন্টে বসছেন, আসলে এত জাঁকজমকপূর্ণ না রেস্টুরেন্টটা, কিন্তু ওইখানে যদি আপনি কি করেন এই ধরনের আলোর এফেক্টগুলা ক্রিয়েট করেন, একজন ভাববে যে আপনি একটা ভালো চাইনিজে ঢুকছেন, এরকম আলো ন্যাচারালি ছিল, বুঝতে পারছেন? জি জি স্যার। আর টেক্সটের মধ্যে এটার ব্যবহার হয়, আমি এই লাইটগুলো আগে খেয়াল করি নাই, তো আবার আমরা দেখি টেক্সটের মধ্যে। এই যে আছে দেখেন, আপনার লাস্ট সেটিংটা রয়ে গেছে, ঠিক না? তো এটা বিভিন্ন অ্যাঙ্গেলে আছে, তো আপনি যদি চান এগুলোর কালার পরিবর্তন করা যায়, বুঝছেন? আপনি ইচ্ছে মতো এটার যে রোটেট, এখানে কিছু বিষয় আছে দেখেন আপনি,
এটা হচ্ছে আলো। জি স্যার। হ্যাঁ, লাইটটা তো আছেই। তো আমরা যদি আলো বেশি হয়ে গেছে, অ্যাপ্লাই হতে একটু সময় নেয় এই কাজগুলো আসলে। আমাদের লাইটটা অফ হচ্ছে না কেন? এখানে দেখেন লাইটটা চলে আসছে, লাইটের পয়েন্টগুলো। ওই লাইটের পয়েন্টে আমরা কাজ করতে পারবো এখন, কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা লাইটটা নেব না। তো আমরা যদি এখানে এই কালারটা পরিবর্তন করি, কি হয় দেখেন কোথায় এফেক্ট হয়। এটার মধ্যে হয়েছে মনে হয়। এটাতে গিয়ে আরেকটা কালার দিই, আমরা একটু দেখি পার্থক্যগুলো কোথায় হচ্ছে। দেখা যায় না কেন? স্যার সেম কালার তো সেই জন্য মেবি দেখ বুঝি নাই। কালার সেম হওয়ার জন্য মেবি সেটা বোঝা যাচ্ছে না, ক্যানভাস সাইজ আর ওই কালারটা, লাইট কালারটা। সেটা হতে পারে। আমরা চাচ্ছি যে এখানে আমরা যে ফোকাস দেবো, এখানে এই কালারটা পরিবর্তন হবে। পরিবর্তনটা তো হচ্ছে না। হয়েছে, হয় নাই কিন্তু। আচ্ছা, এটা থাক। আমরা এখানে কিছু এফেক্টস আমরা দেখলাম, এটা আমি পরবর্তীতে প্রয়োজনে গিয়ে করব। আমি একবার দেখে নেব, আমি আসলে এটা আগে দেখি নাই। হালকা একটা এফেক্টস হয় লেখার মধ্যে, আর কিছু না। এটা মূলত ছবির মধ্যেই পারফেক্ট। এটা আসলে ছবিতে ইউজ করলে আমরা ভালোভাবে বুঝবো। ছবির এখানে বিভিন্ন যে ক্লক আছে, কোন কয়টা দিবেন আপনি, কি দিবেন, এটা এখান থেকে আপনি কাস্টমাইজ চয়েস করে নেবেন এই জায়গা থেকে। এখানে অনেক ফোকাস পয়েন্ট আছে। আপনি এই যে আলোটা এখান থেকে আসতেছে বোঝার জন্য এভাবে আপনি দিয়ে দিতে পারেন। ওপর দিকে কিন্তু অন্ধকার হয়ে যায়, ঠিক না? তো এভাবে আসলে এখানে অনেক ইন্টারেস্টিং ফিল্টার আছে। এটা আপনি একটু সময় দিলে আমার মনে হয় অনেক বিষয় আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা দিলে কি হবে। ট্রিপল স্পটলাইট, তিন দিক থেকে মেবি স্যার। হ্যাঁ, এখন কিন্তু আমার আপনার- মনে হয় কালার চেঞ্জ হবে। দেখেন তো আপনি, হয়েছে না? জি স্যার জি। আসলে লেখার মধ্যে বোঝা যায় না, লেখার কালার লাল, আমরা কি দিছি না দিছি আমরা ওই রকম বুঝতে পারি নাই। এটা এক্সপোজারটা, কালারের এক্সপোজারটা বাড়িয়ে দেন স্যার। কালারের নিচে এক্সপোজার আছে, এটা এটা বোধহয় বেশি হবে। হ্যাঁ জি স্যার। এটা তো আমরা দিছি, ঠিক আছে। এটা আসলে গ্লোবাল, প্রত্যেক ছবিতে এফেক্ট পড়ে। এখন যদি আপনি এটাতে চলে আসেন, এসে ওইখান থেকে এটা তাক আমরা ওইখান থেকে একটা কালার প্রয়োগ করি, একটু ছোটো করে। এই তো আসছে, ঠিক না? জি আর স্যার। এখান থেকে ধরেন আমরা মধ্যখান থেকে চলে গেছে। আচ্ছা, আমরা ওকে দিয়ে দেখি একবার কী হয়েছে, কী অবস্থা। এটা তো চলে গেছে। আমাকে ক্যান্সেল দিয়ে দিছি নাকি? না স্যার, ওকে তো দিছিলেন। এটা আরেক রকম। এটা দেখছি স্যার, থ্রি লাইট নাকি যেন এটা দেখছিলেন। হ্যাঁ, সফট স্পটলাইট হচ্ছে এটা। এটা হালকা, এই জন্য বোঝা যায় না স্পটে। আমরা যদি এখান থেকে এই লাইটগুলো ট্রিপল আসলে স্পটলাইট। ইন্টারেস্টিং, যে ফ্লাড লাইট কিংবা ফ্লাশ লাইট এগুলা।
জি স্যার। এটারও এফেক্ট এরকম বোঝা যায় না, একমাত্র আমরা দেখলাম এগুলার এফেক্টগুলো ডাইরেক্ট বোঝা যায়, ঠিক না? জি স্যার। ওখান থেকে আপনি কালার চেঞ্জ করলে এটা চলে আসবে। তা আপনার লেয়ারটা একটু দেখেন স্যার, লেয়ারে ইয়ে করে স্যার, সিলেক্ট হয় নাই বলছেন? লেয়ারটা দেখেন স্যার, যেটা কি করে বলে। আমরা তো লেয়ার একটাই। লক, লেয়ার তো লক করা। ও আচ্ছা, লকের পরে আগে তো হয়েছিল নাকি? আগে তো আমাদের লকই ছিল না, আগে ওপেন ছিল। খেয়াল করি না স্যার, এখন দেখছি স্যার লক করা। এটা হচ্ছে ক্রস লাইট। লাইটে কালারের এফেক্ট তেমন বেশি হয় না হ্যাঁ, স্যার। ওইরকম বোঝা যায় না লাইটের মধ্যে এফেক্টসটা। এরপরে তো আমরা আগে কালার দিছি, এখন হচ্ছে না কেন? এক্সপোজারটা কালারের এক্সপোজার 0। ও সরি, এটাই। ডান দিকে হ্যাঁ, এক্সপোজারটা বাড়াতে হবে। একটু স্যার। হ্যাঁ, এখন বোঝা যাবে। তারপরে তো আসলো না। প্রয়োগ হয়েছে? না স্যার। প্রয়োগ হচ্ছে না যে কোনো কারণে, কিন্তু আগে কিন্তু আমাদের হয়েছে প্রয়োগটা। আগে হয়েছিল স্যার। কোনোটাতেই হচ্ছে না। এটা আসলে হয় কি, কোনো জায়গায় আমাদের কি সমস্যা দেখি। এটা লাইটের অপশন, কিন্তু এখানে তো কালার হওয়ার কথা। তো আসলে আমাদের সেটিংয়ে কি একটা সমস্যা হয়েছে এখানে। যাই হোক, আমরা যদি অন্য একটা ছবিতেও দেখতে পারি, আমরা নতুন ছবিতে দেখি পরিবর্তন হয় কিনা কিছু। কিন্তু এটা দেখে ফেলি আমরা, মূলত আগুনের এটা তৈরি করার মধ্যেই চলে যাব, কারণ আমাদের লাইটটা কেন প্রয়োগ হচ্ছে না। আচ্ছা, আপনারা দেখবেন এটা, কারণ আমরা তো একবার দেখছি এটা আলো আসে এরকম, ঠিক না? এখন টেকনিক্যাল কোনো কারণে হয়তো হচ্ছে না, তো আমরা এটা দেখে নেব পরে। ওই প্রিভিউটা দেখায় নাই আমাদের, বুঝছেন? এই তো হয়েছে, হয় নাই? জি স্যার। তাহলে প্রিভিউ দেখাচ্ছে না আমাদের, এটাই হচ্ছে সমস্যা। এফেক্টটা সাথে সাথে আমাদের দেখায় নাই। আমি তো বলি কেন ভিডিওটা হচ্ছে। হয়তো অফ করা। হ্যাঁ, ওই প্রিভিউটা অফ করা ছিল সম্ভবত, ওইটা আমি অন অফ একটু করছি সেট দেওয়া এইমাত্র। আছে। হ্যাঁ, এইমাত্র অন অফ করছি, করার পরেই কিন্তু এটা হয়ে গেছে। জি তো স্যার, বুঝতে পারছি। তাইলে ঠিক আছে, আমরা এই এফেক্টগুলো কি আমরা ইউজ করতে পারি, যেটা আসলে
আপনাকে মানে একটা আকর্ষণীয় যে স্থান মনে হবে, যদিও এটা আসলে আপনি আর্টিফিশিয়ালি দেবেন। জি স্যার। তো মোটামুটি আমরা বিষয়টা দেখছি যে এটা হচ্ছে এরকমই একটা বিষয় যেখানে আমরা বিভিন্ন দিক থেকে আলো ফেলতে পারি, ঠিক না? জি স্যার। এখন আমরা ওই ইয়ের মধ্যে যাই যে আমরা কোনো জিনিস লিখলে লেখাটার উপরে যে আমরা আগুনের যে এফেক্টসটা দেবো ওটা আমরা দেখে ফেলি। তো এটা আসলে আমরা কীভাবে করব? আমরা এক্ষেত্রে আপনাকে লিখতে হবে পাত্রর মাধ্যমে, কোনো লাইন টেনে লিখতে হবে, এভাবে লিখলে হবে না। আপনি যদি এই পেন টুল কিংবা এই ধরনের কিছু দিয়ে লিখতে হবে, কোনো লাইন ড্রয়িং করে, বুঝতে পারছেন? তো আমরা এগুলো দিয়ে করতে পারি। তো আমরা আপাতত পেন টুল দিয়ে করব। কোনো একটা লেটার লিখি, আমরা লিখে দেখি। আপনাদের কতজন আছেন? 13। আমরা কী লিখবো বললেন? সিলেট। লিখেন স্যার। এটা ড্রয়িং তো আপনি বুঝেন। ড্রয়িং যদি আমরা এরকম করি, এ হচ্ছে আমাদের এস। তো একটু হয়তো আমরা একটু মডিফাই করে নেব এখান থেকে, এসটাকে হালকা একটু রাউন্ড দিয়ে দিলাম। এই পয়েন্টগুলোকে যদি আমরা একটু মুভ করতে পারি, ঠিক আছে। আমরা এত নিখুঁত করে আপাতত আমরা করব না, কারণ আমাদের এটা সময় নেওয়ার দরকার নাই, আমরা মূলত কাজটা দেখব, ঠিক আছে? আমরা একটা কিংবা দুইটা অক্ষরের মধ্যেই করে ফেলি, সময় নষ্ট না করে। আপনি লেখার সময় যদি এরকম হয়, আপনি মনে করেন ওয়াই লিখবেন, তো ওয়াই তো আপনি একসাথে লিখতে পারেন না, ঠিক না? এখান থেকে আরেকটা লাইন আপনাকে দিতে হবে। তো এটা দিতে আমরা জানি যে আমরা স্কেপ দিলে এটা বন্ধ হয়ে যাবে। এখন এখান থেকে আমি আরেকটা লাইন দিয়ে দিলাম, এটা তো সমস্যা নাই আমাদের, ঠিক না? জি স্যার। তো অক্ষরগুলো আপনি একটু দূরত্বে রাখবেন। দূরত্ব বলতে কি, এই যে পাশাপাশি আছে, আগুন তো উঠবে, যে জন্য আপনাকে যদি এই অক্ষরটাকে একটু দূরে নিয়ে যান আপনি, তাহলে আপনার বুঝতে সহজ হবে। একটা ব্যাপার হচ্ছে, আপনি এই ধরনের লেটার ড্রয়িং করতে গেলে আপনাকে, যদি আপনি এই ভিউর মধ্যে গিয়ে রুলার শু করেন কিংবা এই যে গ্রিড, তখন আপনি একটু বুঝতে পারলেন যে এই অক্ষরটা আপনি কোথায় লিখছেন, এই লাইনে, তো এটাকে আপনি ওই লাইনে নিয়ে নিলেন, সৌন্দর্য থাকলো আর কি। কিংবা এটা আপনি কতটুকু রাখছেন, এটাকে অতটুকু করবেন। এভাবে আপনি করতে পারেন। এখানে আমরা ওটাতেই যাই। মোটামুটি হয়ে গেছে, আমাদের দূরত্বটা ঠিক হয়ে গেছে, ঠিক না? জি স্যার। তারপরে আপনি যেটা করবেন, একসাথে দুইটা লেটার সিলেক্ট করবেন, করে আমরা গ্রিডটা উঠিয়ে দিই। সৌন্দর্য গ্রিড লাগবে না। আপনি যাবেন ফিল্টারে, ফিল্টারে গিয়ে রেন্ডারের মধ্যে ফ্লেমে যাবেন। দেখেন আপনি তেমন কিছু করতে হয় নাই। এখানে কিছু স্লাইডার আছে, এর মধ্যে আপনি দেখতে পারেন, যেমন মাল্টিপল ফ্লেম 5, 6 আছে, তারপরে 4 আছে, আপনার লেখাটা কোনটা কীরকম হচ্ছে আপনি এখানে দেখবেন। তো আমরা 3 রাখলাম ধরেন। এরপরে হচ্ছে এটার এই লেন্থটা আপনাকে বাড়িয়ে ফেলতে পারেন, উচ্চতা আপনার উপর দিকে দেখেন যাবেন আরও। এত বেশি আপনি করবেন না, এগুলো আসলে অনেক হাই ডেফিনেশন অডিও, এই যে পিকচার, মানে প্রচুর রেজুলেশন, এফেক্ট হইতে অনেক সময় নিচ্ছে, ঠিক না? জি এটা স্যার। আপনি কতটুকু করবেন, 100-এ থাকে। এখন আপনি এটা একটু দেখে ঠিক করে নিলেন। আর যেটা হচ্ছে র্যান্ডমাইজ দিলে কি হয়, এটা আসলে একটু অস্পষ্ট হয় যায়। র্যান্ডমাইজটা আমরা এরকম ব্যবহার করি না।
এরকম হয় র্যান্ডমাইজ দিলে, আগুনটা এরকম পাট পাট হয়ে যায়। এফএক্সের কাজ মানে হচ্ছে কি জানেন, এটা রেডিমেড, আপনি কিছু করবেন না, আপনি শুধু এই যে ভ্যালুগুলো চেঞ্জ করবেন। যেমন অ্যাঙ্গেল আছে, আগুনটা সোজা আছে এখন, ঠিক না? এখন আপনি 45 যদি দেন কি হবে, অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে। জি স্যার। তো আগুন সাধারণত পাশ দিয়ে যায় না, যখন যদি বাতাস থাকে তাহলে কিন্তু এরকম হয়, ঠিক না? জি স্যার, হ্যাঁ। তো আপনি যদি এরকম কোনো সিচুয়েশন মনে করেন এখানে বাতাস আছে, বাতাসটা বোঝানোর জন্য আপনি অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারেন, ঠিক আছে? এখানে আপনি স্লাইডার আছে, না লিখেও এখান থেকে করতে পারেন, আর জেনারেলি আপনি সোজাই রাখবেন। এটা কি, এটা হচ্ছে একটু হালকা করে দেয়, একটু আলো কালোর ভাবটা এখানে নিয়ে আসে কিছু। এই যে আগুনটা আরো গাঢ় হয়ে গেছে, ঠিক না? জি স্যার। মিনিমাম 10, আমরা 20 দিয়ে রাখি। আর যেটা হচ্ছে আমাদের পিকচারের এখানে কোয়ালিটি আছে, ফাইন, ভেরি স্লো হয়ে যাবে, স্লো, মিডিয়াম। এটা হচ্ছে আসলে এই যে কাজ করে দেখছেন তো, এটা আমরা যেভাবে আছে মিডিয়ামেই থাকবে, আমরা একবার ওকে দিয়ে দিই। এখন আপনার কি মনে হচ্ছে যে আলোটা অন্যরকম, মানে ওই রকম এফেক্ট ভালো লাগতেছে না, ঠিক না? জি স্যার। এটা আসলে কি জন্য হয়েছে আপনি জানেন? আপনার ব্যাকগ্রাউন্ড কালার সাদা, এই জন্য। আপনি যদি আগুনের প্রয়োগ করেন, ব্যাকগ্রাউন্ড কালো রাখেন, দেখবেন এটা অনেক ইন্টারেস্টিং হবে। এক্সাম্পল বলি আপনাকে, আপনি কিন্তু এগুলা কপি করে নিয়ে যেতে পারেন। আর সমস্যা হচ্ছে এটা আমরা ইউজ করছি ব্যাকগ্রাউন্ড লেয়ারে, তার মানে আমরা একটা ব্যাকে চলে যাই, একটা ব্যাক চলে যাই, আমরা ব্যাকে চলে গিয়ে আমরা নতুন একটা লেয়ার তৈরি করি। ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমরা কালো দিয়ে দেব, কালো। এখন আমার হবে না, আমরা মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড কালো রেখে আমরা সিলেক্ট করে আবার যাচ্ছি। ওই সেটিংটা মনে হয় আছে এখনও, বুঝছেন? একজ্যাক্ট রয়ে গেছে, আপনি ওকে দিলেই হবে। সেটিংগুলো থাকে স্যার। হ্যাঁ, এখন আমাদের পারফেক্ট দেখাচ্ছে, ঠিক না? তো এই অক্ষরটা কিন্তু আলাদা, এটা কিছু না, এটা হচ্ছে ফিক্সড, এটা পিকচারের। জি স্যার। তো এটা আসলে ফিক্সড হয়ে যায়, এটা আলাদা একটা শেপ। চাইলে এখানে আপনি আবার চেঞ্জ করে অন্য কিছু করতে পারেন, এটা কেটেও দিতেও পারেন। তো এটাই হচ্ছে আপনার পিকচার। এটাকে আপনি এখন ক্রপ করে আপনি ইচ্ছা মতো প্রয়োগ করলেন কোনো জায়গায়, বুঝতে পারছেন? জি স্যার। এটা কিন্তু ফিক্সড, এটা আর মুভেবল না। এই অক্ষরকে আপনি কিছু করতে পারেন না, একমাত্র ডস টুলে গিয়ে কিছু কাজ করতে পারেন। ডস টুল বুঝেন তো? এখানে গিয়ে কি আপনি বুঝছি স্যার। খুব বেশি হবে না, একটু মোটামুটি, ওই যে একটু আলোটা ক্লিয়ার হবে। জি স্যার, একটু লাইট বস্তুলি কাজ লাইট। একটু টাচ করে দিলেন, কি হয়েছে পার্থক্য দেখেন? আমি দেখে যাই, এই ছিল আর এই হয়েছে, ঠিক না? জি স্যার। তো এটা আসলে কমন বিষয়, আপনি ডোজ টুলের কাজ করে একটাকে ইয়ে করলেন। জি স্যার, এটা স্যার আগুনে স্যার আপনি কেরোসিন ডালছেন স্যার, এতে আরো আগুন হ্যাঁ। জ্বলে উঠছে স্যার। হ্যাঁ, আর আপনি যদি এখানে মনে করেন ক্লোন টুল নেন, ক্লোন টুল নিয়ে যেমন এই জায়গার মধ্যে আপনার প্রবলেম আছে, ঠিক না? একটা মিনিট। হ্যালো, জি। না, কোনো মিস নাই, আমি কভার করে ফেলছি, যেদিন দিনে করিনি রাত্রে করে নিছি।
হ্যাঁ সব জি সব ক্লাসের ভিডিও আছে, সব ডিটেল আমি আপডেট করে দিছি। তো আমার যে একটা লিঙ্ক আছে আপডেটের, উনি দেখেন মনে করেন এখানে আমি 32 ক্লাস পর্যন্ত দিয়ে দিছি। ওকে, হ্যাঁ তো যেটা বলছিলাম আমরা যে এসব টুল দিয়ে আমরা যেটা করতে পারি, একটু জুম বড় করে দেখবেন আপনি, এখানে অস্পষ্ট হয়ে গেছে। আমরা কিভাবে করতে পারি, আমরা যদি ব্রাশটাকে তখন ছোটো করে নেই, মনে হয় মোটামুটি একটু যে আসবে, ন্যাচারাল আসবে। আর ফেদার আমরা একটু কমিয়ে নেই, হার্ডনেস 50% দিয়ে দিলাম। এখন দেখি কীরকম হয়। এখন মনে হয় ঠিক আছে, ঠিক না? এরকম একটু অ্যাডজাস্ট করে দিলে নাকি, তো ন্যাচারালি, ঠিক না? তো এভাবে আপনি হালকা এডিটিং করতে পারেন চাইলে। তো এটা সময় সাপেক্ষ, আপনি সময় নষ্ট করবেন কেন, আপনি ড্রয়িংয়ের সময় এটা একটু অ্যাকুরেট করে নেবেন, বুঝতে পারছেন? আপনি ডাবল লাইনেও ড্রয়িং করতে পারেন, ডাবল লাইনে যদি ড্রয়িং করেন এটা সমস্যা নাই, মানে 2 লাইন যদি ড্রয়িং করেন আপনি। এটা এরকম না, মানে আমাদের যেটা হচ্ছে যে যদি আপনি পাত দিয়ে করেন, এটা পাত দিয়ে বেস্ট হবে। আমরা অনেক সময় আসলে ডাবল লাইন ব্যবহার করি। ডাবল লাইন বলতে কি বোঝায়, যেমন ধরেন আপনি আমরা এম লিখি, বুঝতে পারছেন? এরকম যদি একটা অক্ষর আপনি ড্রয়িং করেন, তারপরে আপনি ঢুকে দেখেন আমরা একটা নিউ পেজে নিয়ে যাই। আপনার লাইন লেয়ারের মধ্যে যদি কোনো জিয়ে না রাখেন, কি বলেন, এই লাইন না রাখেন, তাহলে এটা সিলেক্ট না যখন করবেন না, ওটা খুঁজে পাবেন না আপনি কোথায় গেছে। এই লাইনের মধ্যে তো কোনো কালার নাই, ঠিক না? এটা যদি আপনি সিলেক্ট উঠিয়ে দেন, অনেক সময় আপনি আর পাবেন না এটাকে খুঁজে, এই যে নাই, আসলে এটা আছে লাইনের মধ্যে আপনার কালার নাই, তো এই জন্য আপনি খুঁজে পাচ্ছেন না। যখন এই সিলেকশনে যাবেন এটা পেয়ে যাবেন, বুঝতে পারছেন? জি স্যার, হ্যাঁ। তো ডাবল লাইন দিয়ে যদি আপনি করেন, একবার দেখেন কি হয়। অনেক বড় এটা, বুঝছেন? বড় কি জন্য হইল না, আসছে সময় নিছে আর কিছু না। তো ওটাও মোটামুটি আকর্ষণীয় হয়। তো একদিকে আসলে আসে নাই কেন? এই কাজটা আগের এটার মধ্যে হয়েছে, ঠিক না? এভাবেই আমরা রাখি, কিন্তু এখানে এটা আরেকটা পাশাপাশি হয়ে যায়। এটা যে ভেরিয়াস অ্যাঙ্গেল, ভেরিয়াস বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হবে এটা, এই লাইনটা আমরা পাচ্ছি না, ঠিক না? আমরা ওকে দিয়ে দেখি একবার। জি। হ্যাঁ, তাহলে এখানে ঠিক আছে, আমাদের প্রিভিউতে ভুল দেখাইছে, ঠিক না? জি স্যার। এগুলো আসলে অনেক আকর্ষণীয় যখন আপনি এই ডিজাইনটা করবেন, বুঝছেন? এটা সিম্পল বিষয়, কিন্তু যে জানে না তার কাছে অনেক জটিল বিষয়, ঠিক না? জি স্যার। তো আপনি একটা ছবির পাশ দিয়ে তো আগুন ধরিয়ে দিতে পারেন, পারবেন না? এটা যে আপনি শুধুমাত্র অক্ষর লিখবেন এরকম কিছু না,
একটা আর টেনে তো হ্যাঁ জি স্যার। এটা আসলে আপনি সৃজনশীলভাবে ব্যবহার করবেন। আপনি টুলসটা পাইলেন, এখন আগুনটা লাগাইবেন কোথায় এটা তো আপনি বুঝবেন। বনে জি স্যার। লাগাইবেন নাকি মনে লাগাবেন এটা আপনার বিষয়। বুঝতে পারছেন? জি স্যার। তো আমরা এক্সাক্ট 1 ঘন্টা আমাদের ক্লাস হয়ে গেছে। স্যার আমি একটা স্ক্রিন শেয়ার করবো, আমার এগুলো ইনেকটিভ কেন একটু দেখবেন স্যার। বুঝি নাই কি দেখবেন? ওই যে আমার ফিল্টারে এগুলো ইনেকটিভ হয়ে আছে। আপনি শেয়ারে আসেন। আমার মোটামুটি আমাদের মূল ক্লাসটা শেষ। এখন আমি শেয়ারিং স্টপ করে দিচ্ছি। আমরা দেখি জি স্যার। আগামী ক্লাসের বিষয়ে তো আমরা বলছি, ঠিক না? আমরা সরাসরি আগামী ক্লাসে কিছু প্রজেক্ট দেব আপনাদেরকে, আলোচনা স্যার, করে হ্যাঁ। বুঝিয়ে দেব যে এই কাজগুলো কিভাবে করতে হবে, আপনারা করে দেখাবেন। স্যার হ্যাঁ, রেন্ডারে আমার ফ্লেম অপশনটাই নাই স্যার। অপশন নাই আপনার 14। না স্যার, মেবি 14 স্যার, আমি জানি না অ্যাকচুয়ালি, নতুন আবার ইয়ে করা। না না, আপনার ফটোশপ কত ভার্সন এটা না জেনে আপনি ফটোশপে কিভাবে কাজ করেন? আপনি ফটোশপ কি ওপেন আছে এখন আপনার সামনে? জি স্যার। ওপেন থাকলে হেল্পের মধ্যে ঢুকেন। হেল্প মেনু আছে না? হ্যাঁ ঢুকছি স্যার। হেল্প মেনুর মধ্যে দেখেন অ্যাবাউট ফটোশপ। স্যার 14 এটা 14.2.1 তার। এটাই সমস্যা। আপনার কম্পিউটার কনফিগারেশন কি 19 নেবে না? না স্যার এখন 19 নেবে না, এটাতে আবার ইয়ে করতে হবে, র্যাম লাগাতে হবে এক্সট্রা, ওর এসডি কার্ড। আপনার কি ল্যাপটপ হ্যাঁ স্যার ল্যাপটপ। 4 GB র্যাম নাকি? হ্যাঁ স্যার। আর প্রসেসর কি বলতে পারবেন? কুরাই 3 নাকি কুরাই 5 নাকি ডুয়েল কোর? সেটা বলতে পারবো না, ডুয়াল কোর মেবি স্যার। এটা আপনি দেখবেন কিভাবে? আপনার যে দিস পিসি আছে, আপনার তো উইন্ডোজ 10 নাকি? জি স্যার। উইন্ডোজ 10 হলে আপনি উইন্ডোজ 10 এর যে দিস পিসি যে মাই কম্পিউটার যেটা আছে আমরা বলি, ওইটার রাইট ক্লিক করে প্রপার্টিজে ঢুকেন। দেখছিলাম। ঢুকছেন? স্যার একটু লেট হচ্ছে। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনি? হ্যালো, জি স্যার। আপনি দিস পিসির উপরে রাইট ক্লিক করবেন, করে প্রপার্টিজে ঢুকবেন। প্রপার্টিজে ঢুকলে প্রসেসর হচ্ছে স্যার সেলেরন 8। ডুয়েল কোর। জি স্যার। বুঝতে পারছি। সেলেরিয়াম বললে আর লাগবে না, মোটামুটি বুঝে ফেলছি। এটা আসলে আপনার 19-এর জন্য একটু কঠিন হবে। তবে একটা কাজ আপনি করতে পারেন, র্যাম চেঞ্জ না করে সহজ পথ হচ্ছে আপনি একটা এসএসডি কার্ড লাগিয়ে দেবেন। আপনার হার্ড ডিস্ক কত জিবি? সেটাও তো বলতে আবার দেখবো। প্রয়োজন নাই, যাই থাক না কেন হার্ড ডিস্কে কি আপনার অনেক ডাটা আছে, ছবি আছে, ভিডিও আছে? না স্যার এরকম এত বেশি কিছু নাই, আছে মোটামুটি, খুব বেশি নেই স্যার। তো আপনি কি করতে হবে, ওই যে হার্ড ডিস্ক যেটা মেমোরি কম্পিউটারের, ওই মেমোরিটা পরিবর্তন করে নিতে হবে। এটা হার্ড ডিস্ক চেঞ্জ করে আপনি এসএসডি কার্ড কিনবেন। তো এসএসডি কার্ড যদি আপনি কিনেন, আপনার কম্পিউটারের গতি বর্তমানে যা আছে তার ডাবল হয়ে যাবে। বুঝতে পারছেন? এসএসডি আপনার বাসা কোথায়? দেখছেন? নেগেটিভ স্যার। মেজরটিলা। তাইলে তো আপনি এটা সহজ, আপনি জিন্দাবাজার কোথাও কাউকে দিয়েই এসএসডি কার্ড লাগিয়ে দিবেন, ল্যাপটপটা দিয়ে পাঠিয়ে দিলেন,
এসএসডি কার্ডের দাম হবে 2500-এর মতো, বুঝতে পারছেন? ওইটা একটা মেমোরি কার্ড আর কি। আপনি 128 128 GB একটা মেমোরি কিনবেন, কিনে ওইটার মধ্যে উইন্ডোজ দেবেন। আর বর্তমানে যে মেমোরি যেটা আছে সেটা খুলে রেখে দেবেন, আপনার কম্পিউটারের গতি বেড়ে যাবে। আর ওই মেমোরিটা তো আছেই, কখনো চাইলে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। অসুবিধা আছে না স্যার, খালি শুধু সুবিধাই আছে স্যার। এসএসডি কার্ডের, স্যার এসএসডি কার্ড তো উন্নত প্রযুক্তি। হার্ড ডিস্কটা ছিল এরকম যে হঠাৎ করে কারেন্ট যায়, কম্পিউটার যদি বন্ধ হয়ে যায়, হার্ড ডিস্ক অনেক মেমোরি সেক্টর ড্যামেজ হয়ে যেত। এসএসডি কার্ডের এরকম কোনো সমস্যা নাই, এটা প্রযুক্তি, ভিন্ন প্রযুক্তি। এসএসডি কার্ড যদি নষ্ট হয়ে যায় তাহলে মানে এটা থেকে আর এই ডাটা এই কি করা যায় না? রিকভার তো recover যে করা কোনো যায়। জায়গা থেকেই করা যায় কিংবা যায় না, এটা আলাদা বিষয়। তো আপনি ওই চিন্তা করবেন কেন? আপনি যদি হাত থেকে ফেলে দেন আগুনের মধ্যে, তাহলে তো আর আপনার রিকভারের কোনো চান্স নাই, ঠিক না? আর এমনি এমনি আসলে নষ্ট হওয়ার সম্ভাবনা কম। স্পিড ভালো পাওয়া যায় স্যার এসএসডি তে। এসএসডির মানে মানে ক্যাপাসিটি কিংবা থিকনেসটা হার্ড ডিস্ক থেকে অনেক বেশি। একটা হার্ড ডিস্ক যদি 5 বছরে নষ্ট হয়, এসএসডি 10 বছর লাগবে নষ্ট হতে। জি স্যার। আর ওইটা আপনার ডাটা রিকভারের, নুরুদ্দিন ভাই, আমরা হার্ড ডিস্কের ডাটা রিকভারের প্রসঙ্গটা আসলে এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। এখন হার্ড ডিস্কে কেউ সেন্সিটিভ ডাটা রাখে না, ওগুলো ক্লাউডে রাখে, বুঝছেন, কিংবা অফলাইনে রাখে। যে জন্য আপনার হার্ড ডিস্কটা আপনি ওই রকম দিবেন যেটা শুধু কম্পিউটার ব্যবহার করার জন্য, এখানে স্টোর করে রাখার জন্য না। ক্লাউডে রাখতে হবে। হ্যাঁ, ক্লাউডে রাখেন, কিংবা আপনি মোবাইল হার্ড ডিস্ক পাওয়া যায় এক্সটার্নাল, ওগুলোর মধ্যে রাখেন। রানিং কম্পিউটারের ডাটা নিরাপদ না, বুঝছেন। আর রানিং কম্পিউটার যে কোনো সময় ক্রাশ হতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, ভাইরাস এফেক্ট হতে পারে। এখানে আপনি গুরুত্বপূর্ণ ফাইল বছরের পর বছর রাখবেন না, ওইখানে ফাইলটা ক্রিয়েট করবেন, রেডি করবেন, তারপরে আপনি আলাদা মাধ্যমে ব্যাকআপ নিয়ে নেবেন। ওটা ডিভিডিতে নেবেন নাকি পেন ড্রাইভে নেবেন নাকি মোবাইল হার্ড ডিস্ক পাওয়া যায় ওগুলাতে নেবেন, এক্সটার্নাল হার্ড ডিস্ক, এটা আপনার বিষয়। কিন্তু হার্ড ডিস্ক আপনি কম্পিউটারে যেটা ইউজ করবেন এটার মধ্যে গুরুত্বপূর্ণ ডাটা রাখার নিয়ম নাই, বুঝছেন। ঠিক আছে। তো এখন যেটা হচ্ছে আমাদের এই মোহাম্মদ সোহেলের এটা অ্যাক্টিভ হচ্ছে না, ঠিক না? জি স্যার। আপনার র্যাম কতটুকু? 4 GB? জি স্যার 4 GB। আপনার কি এখানে 3D কাজ করে? এটি করে স্যার মনে হয়, আমি দেখি না তেমন একটা। 3Dতে ঢুকেন, এই যে কাজ করে না? না স্যার, না, কি করে? করে না স্যার, ইনঅ্যাক্টিভ। বুঝতে পারছি। তাইলে যেটা হচ্ছে আপনার পিসি আসলে সাপোর্ট করতেছে না বিষয়টাকে, বুঝছেন। আপনার দেখছেন না, আমি অ্যাপ্লাই দেওয়ার পরে কত সময় নিছে, প্রত্যেকটা কাজের অ্যাপ্লাইয়ের সময় নিছে কিন্তু। তার মানে হচ্ছে বুঝতে এটা পারছি। হাই কনফিগারেশন হাই ব্যাপার। বুঝতে পারছি। আগুনটা তো আসলে হাই গ্রাফিক্যাল কাজ, বুঝছেন। একটা লাইনের মধ্যে কতটুকু কালারের প্রয়োগ করে আগুন তৈরি করতেছে কম্পিউটার, বুঝতে পারছেন। জি স্যার। প্রচুর কালার ব্যবহার করতেছে। এখানে আছে, সবই অ্যাক্টিভ আছে মোটামুটি। হ্যাঁ। রেন্ডারের প্লেন আছে না? বিচ্ছিন্নভাবে কিছু কিছু জিনিস নাই, ঠিক আছে। জি স্যার। আচ্ছা স্যার, আমি র্যাম বাড়াবো স্যার, এই মাসেই এটা 8 GB করে নেব, আর এসএসডি লাগাবো। হ্যাঁ, আপনাদের হুম, র্যামের plan চাইতে আছে। এসএসডি লাগানো জরুরি বেশি, বুঝছেন। এসএসডি কম্পিউটারে যে স্যার, গতি আমি চেঞ্জ করবে, র্যাম এতটুকুই গতি চেঞ্জ করতে পারে না। র্যাম হয়তো আপনার জি স্যার। 30% স্পিড আপ করবে, আর এই এসএসডি কী করবে জানেন, 100% বাড়াবে, যা আছে তার আরও 100 করবে। আপনার যদি 10 জি স্পিড স্যার। থাকে 20 করে দেবে। জি স্যার। এসএসডিটার স্পিড অনেক আমার প্ল্যান ম্যাজিক্যাল। আছে স্যার, এই মাসে এই করবো যেন। হ্যাঁ, আচ্ছা স্যার। ঠিক আছে, তাইলে আমাদের ক্লাস শেষ করে দেই। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।